নমস্কার, দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব জাতীয়তাবাদী হিন্দু চেতনার উন্মেষ। এই আলোচনা করতে গিয়ে যে বইগুলির সাহায্য আমি নিয়েছি তা হলো ভারতীয় হিন্দু জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল মহারাষ্ট্রে। মোগল যুগের শেষ দিকে ছত্রপতি শিবাজী মহারাজের সামরিক উত্থানের মধ্য দিয়ে এবং মেওয়ারের রাজা রানা প্রতাপের মোগল প্রতিরোধের মধ্য দিয়ে এই চেতনার উন্মেষ। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপীয় যুক্তিবাদ হিন্দু সমাজের প্রতি চ্যালেঞ্জ জানায়। ডিরোজিওর আদর্শে তৈরি এবং অনুপ্রাণিত ইয়ং বেঙ্গলিদের কথা আমরা কে না জানি। তাদের কাছে হিন্দুত্ব ছিল এক ধরনের পরিত্যাজ্য ধর্ম। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বাঙালিদের মধ্যে হিন্দু সভ্যতা সম্পর্কে এক ধরনের গৌরববোধের সঞ্চার হয়েছিল। এই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ভূদেব মুখোপাধ্যায়ের ভাবশিষ্য চন্দ্রনাথ বসু। অদ্বৈত বেদান্তের প্রচারের অগ্রণী ভূমিকায় ছিলেন রাজা রামমোহন রায়। অষ্টাদশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন অন্ধকারময় যে হিন্দু ধর্মের যুগ, এই সময় নানান কুপ্রথা হিন্দু ধর্মের মধ্যে এসে জাঁকিয়ে বসেছিল, যেমন সতীদাহ প্রথা। এই ধরনের কুপ্রথাগুলি বর্জনের ডাক দিয়ে এবং তার সাথে পাশ্চাত্য ভাবধারার গ্রহণীয় দিকগুলির এক সমন্বয় ঘটেছিল ব্রাহ্মধর্ম প্রবর্তনের মাধ্যমে। দ্বারকানাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ ছিলেন এই ধর্মের প্রবর্তক। এই সময় রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীর পুরোহিত রামকৃষ্ণ পরমহংস এক অদ্ভুত সমন্বয়ের বাণী প্রচার করলেন, সর্বধর্ম সহিষ্ণুতার মার্গদর্শন করালেন। পুরোহিত তত্ত্ববোধিনী পত্রিকার যুগে অর্থাৎ 1843 খ্রিস্টাব্দ নাগাদ হুগলি জেলার কৈকালা গ্রামে 31শে আগস্ট চন্দ্রনাথের জন্ম হয়েছিল এবং হিন্দু পুনরুত্থান কালের প্রথম লগ্নে 1910 সাল নাগাদ তার মৃত্যু হয়। বৃদ্ধ বয়সে চন্দ্রনাথ নিজে তার আত্মকথায় লিখেছেন, যা প্রকাশিত হয়েছিল পরিবহন মুখোপাধ্যায়ের বঙ্গভাষায় লেখক গ্রন্থের প্রথম ভাগে। 1882 খ্রিস্টাব্দে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সারস্বত সমাজ নামে একটি সাহিত্য সভা প্রতিষ্ঠিত হয়। চন্দ্রনাথ এই সভার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ক্যালকাটা রিভিউ পত্রিকায় তাঁর লেখা কৃষ্ণকান্তের উইলের সমালোচনা করে বঙ্কিমচন্দ্র তাকে বঙ্গদর্শন পত্রিকায় লেখার জন্য আবেদন জানান। কর্মসময়ের দিক থেকে চন্দ্রনাথ ছিলেন মোটামুটি কেশবচন্দ্র সেনের সমসাময়িক। প্রেসিডেন্সি কলেজে কেশব সেনের বক্তৃতা তিনি মাঝে মাঝেই শুনতে যেতেন। এরকমই একটি সভায় দ্বারকানাথ মিত্রের সাথে তার আলাপ হয়েছিল। 1892 খ্রিস্টাব্দে হিন্দুত্ব নামে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন। বেঙ্গল লাইব্রেরি রিপোর্টে হরপ্রসাদ শাস্ত্রী এই প্রবন্ধ সম্পর্কে মন্তব্য করেছেন, হিন্দুত্বা by Babu Chandranath Basu is one of the most remarkable books of the year. The object of the work is to differentiate Hinduism from all other religion of the world. এই প্রবন্ধের ভূমিকায় তিনি লিখেছেন, প্রকৃত হিন্দু হওয়ার ন্যায় কঠিন কাজ আর নাই, মহৎ কাজ আর নাই। তার কাছে মনুষ্যত্ব ও হিন্দুত্ব ছিল সমর্থক। রবীন্দ্রনাথের সাথে এ বিষয়ে তার শুরুর দিকে বেশ মতপার্থক্য ছিল, কিন্তু পরে সেটা দূর হয়ে গিয়েছিল। মহারাষ্ট্রেও জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে 1893 সালে গণপতি উৎসব এবং 1895 সালে ছত্রপতি শিবাজী উৎসব প্রচলন করেন বাল গঙ্গাধর তিলক। তার সঙ্গী হলেন পাঞ্জাবের লালা লাজপত রায় ও বাংলার বিপিন বিহারী পাল।
দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে পাঞ্জাবে গড়ে উঠেছে আর্য সমাজ। সেই ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিলেন লালা লাজপত রায়। বিদেশি শিক্ষা বর্জনের উদ্দেশ্যে পাঞ্জাবে স্থাপিত হয়েছে জাতীয় বিদ্যালয়। বাংলাতে অনুরূপভাবে গড়ে উঠল বেঙ্গল ন্যাশনাল কলেজ, পরে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে সুভাষচন্দ্র বসু। গীতার কর্মযোগ শিক্ষা, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে দেশমাতৃকার দীনতা এবং বিবেকানন্দের জাতীয়তা বোধ বাংলায় নানান গুপ্ত সমিতির জন্ম দিয়েছিল। ধর্মীয় আশ্রমের ধাঁচে এই গুপ্ত সমিতিগুলি গড়ে উঠেছিল। স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য ছিল ভারতের তরুণ সমাজের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার করা। স্বামী বিবেকানন্দের তিরোধানের পরে তার শিষ্যা ভগিনী নিবেদিতা অরবিন্দ ঘোষের সাথে পরিচিত হন। বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, ব্রহ্মবান্ধব উপাধ্যায় সহ প্রমুখ বিপ্লবীদের মধ্যে জাতীয়তাবোধ সঞ্চারের মাধ্যমে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ করতে সমর্থ হয়েছিলেন সিস্টার নিবেদিতা। গবেষক সৌম্য বসু তার রাজনৈতিক সন্ন্যাসী গ্রন্থে লিখেছেন, কর্মীরা সেখানে কৃচ্ছ সাধন করতেন। দেবালয়ে গীতার স্পর্শ করে বিগ্রহের সামনে প্রতিজ্ঞা করতে হতো। এই লক্ষ্য নিয়েই বাংলাদেশের অনুশীলন ও যুগান্তর সমিতি গড়ে উঠেছিল। যদিও সকল সমিতির নিয়ম কিন্তু একরকম ছিল না। ব্রিটিশ রিপোর্ট থেকে জানা যায় এই সমস্ত বিপ্লবী ধরা পড়তেন, তাদের কাছ থেকে 3টি কমন জিনিস কিন্তু উদ্ধার। 1 নম্বর শ্রীমদ্ ভাগবত গীতা, 2 বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, এবং 3 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী। প্রথম কিছু রাজনৈতিক সন্ন্যাসী বিপ্লবীদের নেতৃত্ব দিতেন, যাদের লক্ষ্য ছিল দেশ থেকে ইংরেজ বিতাড়নের পর হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা। যেমন ত্রিপুরা লিঙ্গস্বামী, তারা খ্যাপা, মাতা গঙ্গাবাই, স্বামী পূর্ণানন্দ, শাখারিয়া স্বামী প্রমুখ সন্ন্যাসীরা এই লক্ষ্য নিয়েই শিষ্যদের অনুপ্রাণিত করতেন। বিভিন্ন উদ্দেশ্যে গেরুয়া বসন তারা ধারণ করতেন। আবার গেরুয়া বসন ধারণ করা মানে যে সবাই সন্ন্যাসী হয়ে গেছেন তা কিন্তু নয়, কারণ ভারতবর্ষে সন্ন্যাসীর পিছিয়ে ছদ্মবেশ ধারণ করার একটা সুবিধা আছে। অনেকে দেখলে শ্রদ্ধাভক্তি করে, বেশি প্রশ্ন করে না। বিভিন্ন গোপন মিটিং এ যাওয়ার আগে ইংরেজদের চোখে ধুলো দেওয়ার জন্য অনেকেই এই রূপ ধারণ করতেন। মোটামুটি এই সময়ই তিলক স্বরাজ্য পার্টিতে যোগ দিয়েছেন বিনায়ক দামোদর সাভারকার। 1906 সাল নাগাদ তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বেশ কিছু জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন। বিনায়ক মেধাবী ছাত্র হলেও নিজের চেষ্টায় বিদেশে যাওয়ার সাধ্য ছিল না তার। বোম্বাই আইন পড়ার সময় তিনি শুনলেন বিলেতে বসবাসরত ব্যারিস্টার মহান দেশপ্রেমিক শ্যামজি কৃষ্ণ বর্মা দরিদ্র ভারতীয় ছাত্রদের বৃত্তি দিতে ইচ্ছুক। তিলক জানতেন বিনায়ক ছিলেন প্রকৃত দেশপ্রেমী। 1906 সালে তার সুপারিশেই বিলেতে পড়তে যাওয়ার বৃত্তি পেয়ে গেলেন বিনায়ক। বিপ্লবী রাসবিহারী বসু ছিলেন ছদ্মবেশের রাজা, আমরা সকলেই জানি। সব্যসাচী সিনেমাটা দেখলে আরো ভালো বোঝা যায়। স্বয়ং বাঘা যতীনের দীক্ষাগুরু ছিলেন ভোলানন্দ গিরি। এই ভোলাগিরি সম্প্রদায়ের সাথে মানিকতলা বোমা মামলার বহু বিপ্লবীদের যোগাযোগ ছিল। তবে প্রাক্তন বিপ্লবীরা সবচেয়ে বেশি সংখ্যায় আশ্রয় নিয়েছিল রামকৃষ্ণ মিশনে। কাকরি ষড়যন্ত্র মামলায় কানপুরের প্রবাসী বাঙালি নেপাল বন্দ্যোপাধ্যায়ও রামকৃষ্ণ মিশনে যোগ দিয়েছিলেন। কিন্তু সক্রিয় রাজনীতিতে যারা যোগ রাখতেন তারা কিন্তু রামকৃষ্ণ মিশনে সাধারণত যোগ দিতেন না। এসব কারণের জন্য রামকৃষ্ণ মিশনের ওপর সরকারের শোন দৃষ্টি ছিল। পণ্ডিত মদন মোহন মালব্য 1915 নাগাদ হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করলেন। পরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলো। হিন্দুত্বের জাগরণের ইতিহাস আলোচনা করতে গেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকাকেও আলোচনা করতেই হবে, কারণ সংঘকে না জানলে সংঘ প্রতিষ্ঠাতা ডক্টর কেশব রাও বলিরাম রাও হেডগেওয়ারের সঙ্গে পরিচিত হওয়া আবশ্যক। 1889 সালের 1 এপ্রিল নাগপুরের গরিব ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। বাবা ছিলেন বলিরাম পন্ত। মাত্র 12 বছর বয়সে প্লেগ রোগে আক্রান্ত হয়ে তার বাবা মায়ের মৃত্যু হয়। এই ঘটনা তার মনে ভীষণ অনুশোচনার কারণ হয়েছিল। এই সময় থেকে পড়তে শুরু করেন ছত্রপতি শিবাজির জীবনী। ইংরেজরা বণিকের বেশে আমাদের দেশে প্রবেশ করে যেভাবে
শাসক হয়ে ওঠেন, সেই ইতিহাস কখনোই মন থেকে মেনে নিতে পারতেন না তিনি। হেডগেওয়ার সম্পর্কে আমরা পরে নিশ্চয়ই আরো ডিটেলে আলোচনা করব। এর সাথে আমি পরে আলোচনা করব কিভাবে হেডগেওয়ার অনুশীলন সমিতির সাথে যুক্ত হলেন এবং পরবর্তী পর্যায়ে 1925 সাল নাগাদ আরএসএস তৈরি করলেন। অযথা আলোচনাটাকে আমি দীর্ঘ করতে চাইছি না, জাস্ট হিন্দু চেতনার উন্মেষ কোন কোন ঘটনার মাধ্যমে হলো আমি সেটাকে হাইলাইট করলাম। আজকে এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত, আবারও বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতামত দিন। শেষ কয়েকটা এপিসোডে মতামত দেওয়ার সংখ্যা ভীষণ কমে গেছে। মতামত দিলে ভালো লাগে, মনে হয় আপনারা ইনভলভ ব্যাপারটার সাথে, এবং চ্যানেলটিকে আরো উন্নত করতে সাহায্য করুন। বন্দে মাতরম। জয় হিন্দ।